ধারাবাহিকে কাজ করা ইজিয়ার নাকি বড় পর্দায় কোন, কারণ এখন তো টাইম স্প্যানটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে সিনেমা করলে একটা অন্যরকম লাক্সারি ফিল হয়, সেইটা টেলিভিশনে পাওয়া যায় না। তবে টেলিভিশন থেকে যে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন পাওয়া যায় ফ্রম দ্য অডিয়েন্স, সেইটাও দারুণ। থেকে একটা বিশাল বড় ধাক্কা আমাদের সবার জীবনে এসেছে, প্রত্যেকটা ফিল্ডে এসেছে, সেরকম আমরাও ওটাকে অনেক কষ্ট করে অতিক্রম করে একটা জায়গায় স্টেবল হতে না হতেই আবার একটা শুধু বাড়ির বউ বা বাড়ির মানে ওই ওই যে এইটাই একটা গতে বাঁধা চরিত্র হয়ে যাবে এবং তারপর ওটাই টাইপকাস্ট হতে থাকবে, সেইটা খুব সমস্যার। ইচ্ছে মতো কি স্টোরি ভাবা হয় নাকি কন্টেন্টের জন্য কন্টেন্ট? না, দর্শকের জন্য ডেফিনেটলি সব কাজই আমাদের হয়েছিল, ছোট থেকে কসৌটি জিন্দগি কি থেকে শুরু করে টিল ডেট যাই সিরিয়াল দেখো না কেন, পরকীয়া ছাড়া আমার মনে হয় দুনিয়ায় একদম ঝট করে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ আমি নই। আমার কাছে সম্পর্ক মানে সেটাকে একটু সময় দিয়ে বুঝে জেনে তার মানুষ চিনতে ভয় লাগে। প্রথমে আমি বিশ্বাস করি আগে ভয় পেয়ে নেওয়া ভালো, যাতে পরে গিয়ে বাঁশ খাওয়ার থেকে। সত্যি বলতে গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। আমি এমন একজন মানুষ পেয়েছি যে নিজে ভীষণ ব্যাপারটা না, তুমি লবিতে থেকে টিকে থাকতে পারবে না, তোমার পাঠ করা এবং অ্যাক্টিং দিয়ে তুমি টিকে থাকবে। কম্প্রোমাইজ তো লাইফে প্রত্যেক পদক্ষেপে মানুষ। আমি মানে এমন কিছু করতে চাইছি যেটার জন্য খাটতে চাই। আমি এমন চরিত্র করতে চাই যেটার জন্য রাতের একটু ঘুম উড়ে যাবে। সফরে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত পৌলমী দাস। প্রথমেই তোমায় KTV বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। চলছে বলো তোমার লাইফে? আমরা যেখানে রয়েছি এটা কিন্তু পৌলমীর নতুন ফ্ল্যাট বললেই চলে, বেশ সুন্দর। মানে অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, তুমি প্রথমবার এসেছো। বলো কি চলছে, এবং আগেই কাজের দিকে আসি, আগামী দিনে কোন কোন কাজে আমরা দেখতে পাবো? কাজ রিসেন্টলি দুটো কাজ শেষ করেছি। একটা সুমন মুখোপাধ্যায়ের আজাদি, সেটার কাজ হয়ে গেছে, এবং পরে একটা করলাম সব সময় বলে একটা OTT প্ল্যাটফর্ম আসছে, সেখানে সুদেশনাদি রানাদার সাথে বহু বছর পর আবার কাজ করেছি। তো এই দুটো কাজ এই মুহূর্তে করা হয়ে গেছে, আর বাকি তো ভালো কাজের খোঁজ যেটা চলতে থাকে আমাদের। টলিউড নিয়ে যখনই কথা বলি তখন সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। প্রথমেই বলবো যে ধারাবাহিকে কাজ করা ইজিয়ার নাকি বড় পর্দায় কোন, কারণ এখন তো টাইম স্প্যানটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কাজ করাটা মানে বিং অ্যান অ্যাক্টর, আমার মনে হয় দুটো জায়গায় দু রকমের সময় তোমায় দিতে হয়। তবে সিনেমা করলে একটা অন্যরকম লাক্সারি ফিল হয়, সেইটা টেলিভিশনে পাওয়া যায় না। তবে টেলিভিশন থেকে যে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন পাওয়া যায় ফ্রম দ্য অডিয়েন্স, সেইটাও দারুণ লাগে। তো আমার কথা হচ্ছে যে ভালো চরিত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি যে প্ল্যাটফর্মে মানে যেভাবেই আমি কাজ করি না কেন, আমার কাছে সেইটাই একটা আত্মতৃপ্তি। মানে কাজ ভালো চরিত্র একটা ফুটিয়ে তোলা, যে প্ল্যাটফর্মেই হোক না কেন। তুমি ভালো চরিত্রর কথা বলছো, এখন কিন্তু মানুষ চরিত্র খুঁজছে, মানে ইট ইজ লাইক কাজের এতটা সমস্যা আমরা শুনতে পাচ্ছি টলিউডে, যে কাজ নেই, কাজ কমে আসছে, এত আর্টিস্ট কাজ পাচ্ছেন না, সেখান থেকে লোকে কাজ খুঁজছে। কি মনে হয় যে তোমরা অনেকগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং দেখেছো অনেক কিছু, এরকম সিচুয়েশন কি ছিল টলিউডে আগে? সত্যি বলতে লকডাউনের আগে অবধি তো এরকম সিচুয়েশন কখনো ফেস করিনি। লকডাউনের পর থেকে একটা বিশাল বড় ধাক্কা আমাদের সবার জীবনে এসেছে, প্রত্যেকটা ফিল্ডে এসেছে, সেরকম আমরাও ওটাকে অনেক কষ্ট করে অতিক্রম করে একটা জায়গায় স্টেবল হতে না হতেই আবার একটা বড় ঝড়। এবং এই ঝড়টা এমন যেখানে কিছু মানুষ হয়তো সিকিওর, বাট বেশিরভাগ রেশিওতে দেখলেই পায়ের তলার মাটিটা একটুখানি আমাদের নড়ে গেছে। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণভাবে আশাবাদী, কিন্তু তারপরেও গিয়ে কী হয় বলো তো, সব অ্যাক্টরেরই একটা প্রাইম স্প্যান থাকে, যে বয়সটাতে তুমি সবচেয়ে বেশি এনার্জি দিয়ে তুমি তোমার মনের মতো যে কাজটা করতে ভালোবাসো সেটা করতে পারবে। তো সেই স্প্যানটা আমার সামাও মনে হচ্ছে যে হয়তো আরও নেক্সট 10 বছর হাতে থাকলেও দিস ইজ মাই প্রাইম। অ্যান্ড এই সময়ে যেরকম কাজ আমরা করতে চাইছি, মানে আমাদের সমসাময়িক যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা সত্যি বাজে টাইম। মানে এই টাইমটা যদি আমাদের কাছে আজকে সাউথ বা বম্বের মতো আসতো, তাহলে আমরা অনেক অনেক ভালো কিছু করে দর্শকদের ধরে রাখতে পারতাম, যেটা সামহাও গিয়ে আমরা অনেক সময়ই পারছি না।
এই কথাটা আমাকে আরও বেশ কিছু আর্টিস্ট বলেছেন যে আমাদের কথা মনে হচ্ছে আমাদের সেই সময়টা চলে যাচ্ছে, যে সময়টা ফেলে এসেছি আমরা, সেই সময়টা হয়তো আমরা আর পাবো না। তো কি মনে হয় যে আমরা এই মুহূর্তে দেখতে পাই ভীষণ অল্প বয়সী যারা আর্টিস্ট রয়েছেন বা যারা নতুন আসছে তাদেরকে হঠাৎ করে মায়ের ক্যারেক্টার দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য অনেক যারা যারা এজেড রয়েছেন বা যারা একটু পুরনো আর্টিস্ট রয়েছেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে কাছ থেকে, যে তারা বলছেন যে একটা টাকার ইস্যু হচ্ছে, সেই কারণে নতুন আর্টিস্টদের একটা বয়স্ক রোল দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা সেটা মেনেও নিচ্ছে যেহেতু তাদের পর্দায় দেখতে পাওয়া যাবে। তো এই জিনিসটা তো আগে আমরা দেখিনি, এটা কতটা ক্ষতিকর একটা ইন্ডাস্ট্রির জন্য? আমার জন্য আমি বলতে পারি যে দেখো, সবসময় যে হিরোইন হবে বা সবসময় যে একটা তুমি প্রাইম মেন ক্যারেক্টার করবে, সেটা ছাড়াও এমন অনেক ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হয় যেখানে সত্যিই অনেক কিছু দেওয়ার থাকে সেই চিত্রনাট্যে। এবার সেই রকম চরিত্র করতে কখনোই কোনোদিনই আমার আপত্তি ছিল না, এবং আমি সবসময় ওরম ধরনের কাজ করে এসেছি, যেটা করে আমার মনে হবে যে ওই যে আত্মতৃপ্তির কথাটা বললাম, ওটা না হলে করার কোনো মানে হয় না, সে যত কমই হয়ে থাকুক না কেন। কারণ আমি পর্দায় মেধা পাটকারও করেছি, যেটা খুব অল্প সময়ের, মহানন্দা বলে একটা ছবিতে। তো অল্প ব্যাপারটা ম্যাটার করে না, কিন্তু সমস্যা হয় যখন গিয়ে যে বয়সটায় আমি এই মুহূর্তে আছি, যে কাজটা আমি আজ থেকে 10-15 বছর পরেও করতে পারি, সেই ওই আর্লি এজিং যেটা হয় না, যেটার জন্য আমরা যেমন রিঙ্কেল হলে মানে ওরকম এজ যাতে না হয় আমরা ক্রিম লাগাই, এইখানেও ব্যাপারটা অনেকটা ওই রকমই প্লে করছে, যে বয়সে রয়েছি সে বয়সের কাছাকাছি। আজকে আমার বয়সে আমি গিয়ে ডেফিনেটলি বাড়ির বড় বউ, মেজো বউ, ছোটো বউ করতেই পারি, তবে একটা বয়সে মানে হয়তো একটা বাচ্চার মা, বা আমি সেখানে গিয়ে একটা মানে যে ছেলের বিয়ে হচ্ছে তার মা করা, সেটা আমার মনে হয় আমাকে অনেক বেশি আরও ডেফিনেটলি করতে পারো। অ্যাক্টরদের কোনো ওই রকম হয় না যে তুমি এটা করবে এটা করবে না, যেটা আমার একটা খুব পছন্দের কাজ, যেটা শেফালি শাহ ওয়াক্তে অমিতাভ বচ্চনের ওয়াইফ করেছিলেন, অক্ষয় কুমারের মা করেছিলেন। তো ওই রকম চরিত্র পেলে ডেফিনেটলি করা যায়, তবে এই অপশন যখন লাইফে একদম কমে যায় তখন গিয়ে ওই ক্যারেক্টারগুলো না চাইতেও আর্টিস্টরা নিয়ে ফেলে। এবার সেই যত রাস্তা খুলবে, প্রচুর আর্টিস্ট আছে যারা ডাক্তার করতে পারে, যারা পুলিশ অফিসার করতে পারে, লয়ার করতে পারে, কত চরিত্র। আর আজকালকার মেয়েদের তো ওই একভাবে দেখে না, বিভিন্ন রকমের চরিত্র খুলছে, বিভিন্ন রকমের গল্পের মধ্যে দিয়ে যাওয়া যেতে পারে। তো সেই অপরচুনিটিগুলো দরকার। শুধু বাড়ির বউ বা বাড়ির মানে ওই যে এইটাই একটা গতে বাঁধা চরিত্র হয়ে যাবে এবং তারপর ওটাই টাইপকাস্ট হতে থাকবে, সেইটা খুব সমস্যার আমাদের এখানে। বেশ কিছু আর্টিস্ট বলেছেন যারা অনেকটা সিনিয়র আমাদের এবং তোমাদের ক্ষেত্রেও, যে ধারাবাহিকগুলো বেশ মজার থাকে শুরুতে, তারপরে না ভীষণ ঘ্যান ঘ্যানে হয়ে যায়, ভীষণ ঘ্যান ঘ্যান করে একঘেয়েমি এসে যায়। এটা কি তোমরা ফিল করেছো কোথাও? আমরা তো কাজকে কাজের মতো দেখি, এবার এটা সম্পূর্ণ দর্শকদের মানে টেস্টের ওপরও ডিপেন্ড করে যে ওনারা অ্যাকচুয়ালি কি দেখতে চাইছেন। তো সেইভাবে যখন প্রোডাকশন হাউসরা নিজেদের স্টোরি লাইনগুলো যখন ওনারা দেখেন যে হ্যাঁ ওটা নিচ্ছে না অডিয়েন্স, তখন ওরা চেঞ্জ করে দেন। আমাদের আর্টিস্ট হিসেবে কিছু সময় হয়তো মনে হয়ে থাকে যে এটা কেন হচ্ছে, এরকম হচ্ছে, বাট দ্যাটস নট আওয়ার জব। আর জব ইচ্ছে মতো কি স্টোরি ভাবা হয় নাকি কন্টেন্টের জন্য কন্টেন্ট? না, দর্শকের জন্য ডেফিনেটলি সব কাজই আমাদের দর্শকের জন্য। আজ ক্যামেরা খুলছে মানেই এটা অপর পারে তারা যাতে ভালো কিছু সময়, তাদের কিছু ভালো মুহূর্ত দেওয়া যায় তাদের জন্য। তো সম্পূর্ণ তাদের কথা মাথায় রেখেই যখন স্ক্রিপ্ট লেখা হয়, ডিরেক্টররা যখন বসেন, এবার সবটাই ওনাদের জন্য। এবং ডেফিনেটলি ওনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওনাদের মতামত ব্যক্ত করে, সেটা তো ডেফিনেটলি, এটা তো আর বলতে লাগে সেই না। কারণেই কি মনে হয় যে ধারাবাহিকে এখন প্রতিটা ধারাবাহিকে কম বেশি পরকীয়া কিন্তু রয়েছে, কম বেশি রয়েছে? সব সময় ছিল, ছোট থেকে কসৌটি জিন্দগি কি থেকে শুরু করে টিল ডেট যাই সিরিয়াল দেখো না কেন, পরকীয়া ছাড়া আমার মনে হয় দুনিয়ায় চলবে না। তো টেলিভিশনে ওটা সব সময় দর্শককে একটা খুব ইন্টারেস্ট দেয় না, যে এর সাথে বিয়ে হয়ে গেল, এ লুকিয়ে প্রেম করছে, এটা করছে, লোকে ভালোবাসে, মানুষ ভালোবাসে এগুলো দেখতে। তো পরকীয়া অলওয়েজ মানে একদম পিক পয়েন্টে থাকে। এখান থেকে যদি আসি, এখন কিন্তু বাস্তবে আমরা এটা অনেকটা বেশি দেখতে পাই, হয়তো আগেও ছিল তবে এখন অনেকটা বেশি হাইলাইটেড হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন অনেক বেশি আমরা দেখতে পাই, আরও শুনতে পাই, অনেক এই বিষয়ে লেখালেখি হয়, অনেকটা মানুষ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। মানুষের জীবন চলে যাচ্ছে, যেটা আমরা রিসেন্টলি দেখলাম, যে কত কিছু, যে আগে এগুলো মানে পড়তাম মানে বছরে 1-2বার হয়তো এরকম আসতো কানে, এখন তো ঘন ঘন দেখতে পাচ্ছি। এত খবর আগে হয়তো জানতাম
জানতামই না। কটা আমরা পেপারে কত কিছু আমরা এরকম রাখতাম, কিন্তু এখন তো মানে সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না, এত টক্সিক সব নিউজ এভরিডে দেখি। কোথাও গিয়ে মানুষ হিসেবে নিজের ওপর কোয়েশ্চেন আসে যে আমরা কি হয়ে যাচ্ছি, কি করছি, কেন করছি। সো খুব একটা খারাপ দিকে মাঝে মাঝে ব্যাপারটা ঘুরে যায়। আবার সেখানে আছে স্পিরিচুয়ালিটি, সেখানে আছে ওয়েলবিং, সেখানে আছে মেডিটেশন করা, নিজের মানুষদের সাথে ভালো থাকা, কারোর হার্ম না করা জেনে বুঝে। সো কিন্তু সেখান থেকেই আসবো। এখন তুমি ম্যারিড, তবে তার আগে কখনো কি ভরসা করতে ভয় পেতে মানুষকে, বা ইন্ডাস্ট্রি নিয়ে আমি পরে আসবো, তবে যদি আমার ব্যক্তিগত জীবনে আমি বলি, মানুষের উপর ভরসা করা, এই বিষয়গুলো এখন দেখবে অনেক ট্রাস্ট ইস্যুজ এসে গিয়েছে। মানুষ কম্প্যাটেবিলিটি খুঁজছে কিন্তু বিশ্বাস করতে ভয় পায় সেখান থেকে, যে ভরসাটা করে তাহলে কোথা থেকে কম্প্যাটেবিলিটি আসবে। এখন কি মনে হয় তোমার কি এই বিষয়গুলো কখনো ফেস করেছো আগে, মানে বিয়ের আগের কথা বলছি? ডেফিনেটলি ফেস করেছি সবসময়। একদম ঝট করে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ আমি নই। আমার কাছে সম্পর্ক মানে সেটাকে একটু সময় দিয়ে বুঝে জেনে তারপর বিশ্বাস করা। কারণ 12 বছর 15 বছরের সম্পর্ক জাস্ট এমন কিছু হয়, মনে হয় যে এই মানুষটাকে চিনতাম, মানে বিশ্বাসই করা যাচ্ছে না। আবার এরকমও আছে খুব অল্প মিটিংয়েই মনে হয় বাবা এত সলিড, পাশে থেকে গেল। তো এই রকম প্রচুর ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমরা জীবনে গেছি এবং আমিও গেছি। মানুষ চিনতে ভয় লাগে প্রথমে আমি বিশ্বাস করি আগে ভয় পেয়ে নেওয়া ভালো, যাতে পরে গিয়ে বাঁশ খাওয়ার থেকে হ্যাঁ, আগে ভাই ডিস্টেন্স রাখো, বোঝো। যদি মনে হয়, আমার মনে হয় সময় সবটা বুঝিয়ে দেয় যে এ থাকবে না। অনেক মানুষকে এত কাছের মনে করে এত ভালোবাসা দেওয়ার পরে এরকম হয়েছে, ছেড়ে চলে গেছে। কিছু মানুষকে ওই এফর্টই দিইনি, হাত ধরে বসে রয়েছে। সো এইগুলো মানে আমার গড সেন্ট। এই সম্পর্কগুলোর পেছনে আমাকে তো ইনভেস্টও করতে হয় না, যারা থেকে যাওয়ার তারা থেকে যায়। কিন্তু আমি তোমার কাছে এটা জানতে চাইবো, কারণ ধরো যে দাদা তো আর এই ইন্ডাস্ট্রির নয়, সেখান থেকে তোমার সঙ্গে পরিচয়। কখনো এই বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে আলোচনা হয়েছে? তুমি যদি এই ইন্ডাস্ট্রি, তোমার অনেকটা যে একটা ব্যাপারই থাকে না যে হ্যাঁ বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করবে, এত ইন্টারাকশন, সেখান থেকে কখনো সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিয়ের আগে? মানে কি এক্স্যাক্টলি কি? এইটাই যে তুমি এত মানুষের সঙ্গে কাজ করছো, এবং একটা বিষয় থাকে যারা ইন্ডাস্ট্রির নয় যে রোম্যান্টিক সিন করবে, সেখান থেকে কিভাবে, এই একটা ব্যাপার কিন্তু থাকে যে কীরকমভাবে সিন। এই জন্য দেখবে এখন অনেকে সেই বিটিএসও পোস্ট করে যে রোম্যান্টিক সিন এখন এইভাবে শ্যুট হয়, ওটা নিয়ে কিছু ভাবার নেই। হ্যাঁ, ও একটা ঘনিষ্ঠ মুহূর্ত করেছে কিন্তু ওই রকম কিছু ভাবছিল না। ঠিক আমি জানি। তবে সত্যি বলতে গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। আমি এমন একজন মানুষ পেয়েছি যে নিজে ভীষণ সিকিওর। তো সে আমাকে ইনসিকিউরিটিতে ফেলে না, আমার ইনসিকিউরিটিগুলোকে দূর করতে হেল্প করে। বিকজ আমি যখন মনে করো 4টা অ্যাকনে হলো, আমি কাঁদতে শুরু, আমার অ্যাকনে হচ্ছে, আমি কী করে ক্যামেরার সামনে দাঁড়াবো, মানে ওই মানুষটা বলে ধর এগুলো ভাবিস না, পাট্টায় মন দে। মানে আমি কথার কথা বলছি যে আমি যেটা নিয়ে বড় একটা জিনিস ভাবি, ও সেটাকে নিউট্রালাইজ করে দেয় যে এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। তো আমার মনে হয় আমার এরকম একটা প্রবলেম সলভার দরকার ছিল লাইফে। আর যে এত, যেটা বললাম, ভীষণ সিকিওর, ও এইসব নিয়ে জাস্ট কোনো দিন আজ অবধি কিছু জিজ্ঞাসাও করে না, বলেও না। ও জিজ্ঞাসা করার আগেই আমি সব বলে দিই। আমি এরকম মানে ভীষণই ওপেন বুক ওর কাছে, যে মা আর ওর কাছে যা হয় যা না হয়, যেগুলোতে শোনার দরকারও নেই আমি ওগুলো বলে দিই। তো তাই জন্য ওই ব্যাপারটা আমাদের মধ্যে টাচউড বাই গড গ্রেস কখনোই ছিল না। আর ওই বিষয়টা থাকলে আমি বিয়েই করতাম না, কারণ ওই সুতোটা একদম সলিড হওয়া উচিত, যেখানে গিয়ে সব বলা যায়, তোমারটাও শোনা যায়, যেগুলোকে কাটিয়ে দেওয়া যায়, যেগুলোতে রাগ হবে সেটা তখনই রাগ হয়ে বেরিয়ে যাবে। তো ওই মনে দুঃখ রেখে, কষ্ট রেখে থাকা, আর কেউ কাউকে, আমি একটা বিশ্বাস করি ডেফিনেটলি ম্যারেজ, বাট কেউ কাউকে মাথার দিব্যি দেয়নি যে মানে থাকতে হবে, রাইট? যে যার ইচ্ছায় দুজনেরটা বুঝে থাকবে, এবং সসম্মানে দুজনকে সম্মান দিয়ে হাতটা ধরে থাকতে চাই বলে থাকবো। তো আই থিঙ্ক এটা আমার কাছে ম্যারেজ। আর সেই জন্য এই যে জিনিসগুলো না, আমরা কোনো দিন কারোর ফোন কখনো চেক করিনি, আমরা কোনো দিন, ওর যদি লেট হয় ও বলে দেয়, আমার লেট হলে আমি বলে দিই, কিন্তু এইটা নিয়ে কখনো কোনো প্রবলেম হয়নি, যেটা আমি দেখেছি যে এগুলো নিয়েই প্রবলেম হয়। সো আচ্ছা, এখন তো ম্যারেজ বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এখন লোকের লিভিং কালচার অনেকটা বেশি শিফট করে যাচ্ছে। তো এইটা নিয়ে তোমার কি মন্তব্য, যে বিয়ে করা কতটা জরুরি? না,
না না, জরুরি বলে কিচ্ছু হয় না। আমার জন্য আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমি মা বাবাকে, আমার মনে হয় এটা যে যেরকমভাবে আপব্রিঙ্গিং যে যেরকম পেয়েছে সে সেটাকেই বিশ্বাস করে। আমি ছোটোবেলাতে দেখেছি মা বাবাকে যেরমভাবে ওদের সম্পর্কটাকে এত মজবুত হতে, তো আমিও, অ্যান্ড আমার মা বাবারও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কোথাও গিয়ে আমি তো লাভ করতেই পারতাম, বাট সামহাও আমার কপালে অ্যারেঞ্জ ম্যারেজই জুটলো। তো আমি বিলিভ করি যে ম্যারেজ ইজ সামথিং যেটা তোমার হাতে নেই, আর সেই জন্য আমি একদমই ওনার হাতে ছেড়ে দিয়েছিলাম। আর কী ছিল কোয়েশ্চেনটা বলতে হবে? হ্যাঁ, লিভ ইন, ওকে। সো লিভ ইন নিয়ে ভাবিনি অ্যাকচুয়ালি, তো তাই জন্য লিভ ইন ওয়াজ নেভার আ প্ল্যান। বাট যারা করছে দারুণ, মানে আমার একটু হলে হালকা ইচ্ছা ছিল, কিন্তু মা সব ইচ্ছা বার করে দিয়েছে, বিয়ে করে থাকো বরের সাথে। আর সেটাতে আমার কোনো প্রবলেম নেই। আমার মনে হয় আমি ততটা টাইম নিয়ে তাকে দেখে বুঝে দেন আই টুক দ্যাট ডিসিশন। সো আবার আসি কাজে, আবার ফিরি। টলিউডে বিগত কিছু বছর ধরে, বা আমি যদি লাস্ট একটা ইস্যু নিয়ে কথা বলি, যে আর্টিস্টের সিকিউরিটি এবং সেফটি ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আগে বহু আর্টিস্ট বলেছেন অমুক বিষয়ে ঘটেছে, তবে সেই নিয়ে কেউ কখনো সামনে এসে কথা বলেনি, সেটাকে আচ্ছা একটা ইনসিডেন্ট হয়ে জাস্ট কাটিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমরা একটা শুটিংয়ে দেখেছিলাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মারা যাওয়ায় জলে তিনি তলিয়ে যান, সেটা নিয়ে প্রচুর কথা উঠেছে আর্টিস্টদের সিকিউরিটি তাহলে কোথায়, এবং সেই প্রোডাকশন হাউস কিন্তু আজও সেটার দায় নেননি, এবং তার এখন আমরা জানি না এক্স্যাক্টলি কী ঘটেছে। তো কতটা সিকিওর তোমার সঙ্গে এরকম কখনো ঘটেছে, মানে এই একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, তুমি জাস্ট ইগনোর করে বেরিয়ে গেছো? কাজ করতে গিয়ে তো এত মানুষ একসাথে কাজ করছে, প্রোডাকশনে সবাই চেষ্টা করে যে নিজের মতো নিজেকে সামলে রাখার। অনেক সময় হতে ওই হয় না যে তোমার ক্যামেরার বড় এগুলোকে ঘোরাচ্ছে বা কিছু হয়তো মাথায় লেগে গেলে, সবসময় আমি পেয়েছি যে এরকম একটু আর্নিকা কেউ দিয়ে দিল বা কিছু হেল্প করে দিল একটা। বা কী হয়, আর্টিস্টদের নিজেদের কাছেই এখন এই সেফটিগুলো থাকে, সেগুলো আমরা নিজেরাই নিয়ে চলি, কারণ আমরা সেরকমভাবে ওই ফার্স্ট এড বক্স বা ইয়ে দেখিনি যেগুলো স্কুলে দেখতাম। এটাও তো আমি ওরমই মনে করি যে একটা কাজের জায়গায় যাচ্ছি, অফিস, স্কুল, ওই রকম। তো খুব যে একটা আমি এরকম দেখিনি যে সব জায়গায় একটা সেট টপ বক্স, মানে তোমার ইয়ে কী বলে, এরকম কিট রয়েছে বা কিছু রয়েছে, এরকম আমি কখনো দেখিনি। তবে নিজেরাই নিজেদের সেফটি নিয়ে সবসময় চলেছি। আর যে কথাটা তুমি বললে যে এই বিষয়টা নিয়ে না, মানে আমাদের সবারই মনের মধ্যে এখনও যে তোলপাটটা চলছে, এটা যতক্ষণ না ওপেন হবে বা যতক্ষণ না জানা যাবে, কোথাও গিয়ে আমাদের মাথায় মনে এটা রয়েছে এবং এটা থেকে যাবে। আমরা হয়তো আরও এগিয়ে যাচ্ছি, আরও নতুন নতুন অনেক এরকম ইনসিডেন্টও শুনছি, কিন্তু এই যেটা ঘটে গেছে না, সেইটা যতক্ষণ না সেটা কীভাবে হলো, কেন হলো, কিসের জন্য হলো জানা যাচ্ছে, ততদিন আমরা কেউ ওই শান্তিটা তো পাচ্ছি না। আর আমাদের সেফটির ব্যাপারে দেখতে গেলে সেটার জন্য সত্যি প্রোডাকশন হাউস এবং যারা আছেন ওই দিকে তাদের আমাদের এটা নিয়ে ভাবা উচিত, কারণ সবাই আমরা কাজের জায়গায় যাচ্ছি এবং সেখানে গিয়ে সেফটিটা তো সবার আগে। আর শুধু আর্টিস্ট না, প্রত্যেকটা, একজন টেকনিশিয়ান থেকে শুরু করে স্পট দাদা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষেরই কিছুই না একটা কিট রাখা, বা সঙ্গে সঙ্গে কিছু, যেরকম মাঝখানে অ্যাম্বুলেন্স থাকবে বলে কথা হয়েছিল, আমি জানি না এখন সেই ব্যবস্থা শুরু হয়েছে কি না, তবে এরম যদি কিছু সেফটি নিয়ে রাখা যায় যাতে কোনো প্রাণ না যায়, যাতে ঠিক টাইমে অ্যাটলিস্ট শুশ্রূষা পায়, ডক্টরকে পায়, এইটাই চাওয়া। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কি লবিতে থাকতে হয়? ডিপেন্ডস, যে লবিতে থেকে কাজ পায়, আমার মনে হয় এটা সম্পূর্ণ দর্শক ডিসাইড করে, কারণ এন্ড অফ দ্য ডে তোমায় ক্যামেরার সামনে অভিনয়টা করতে হবে। টিকে থাকা ব্যাপারটা না, তুমি লবিতে থেকে টিকে থাকতে পারবে না। তোমার পাঠ করা এবং অ্যাক্টিং দিয়ে তুমি টিকে থাকতে পারবে। সে আমি হয়তো অনেক দিন কাজ করছি না, তো তাও কোথাও গিয়ে মানুষ আমাকে মনে করেছে তুমি আজকে এসছো ইন্টারভিউ নিতে। আমার মনে হয় হয়তো আমি কোনো লবিতে নেই এই মুহূর্তে, কখনোই ছিলাম না, কিন্তু লবিতে থেকে হয়তো তুমি কাজটা পেতে পারবে। অডিয়েন্সের ভালোবাসা কি পেতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। সো অডিয়েন্সের ভালোবাসাটা আই থিঙ্ক ইটস এভরিথিং। আজকে যে সিরিয়ালগুলো টপার হচ্ছে দিনের পর দিন, অনলি বিকজ অডিয়েন্স চায়, অডিয়েন্স ভালোবাসে। আর সেটার মধ্যে কখনো কোনো লবি বা কখনো কোনো থার্ড পার্টির কোনো অ্যাটেনশন বা তাদেরকে অতটা জায়গা দেওয়া উচিত না। ইটস অল অ্যাবাউট তোমার ক্রাফট, তোমার কাজ, এবং মানুষ তোমায় কতটা ভালোবাসতে চাইছে। টলিউডে রাজনীতির ইনভলভমেন্ট কতটা ক্ষতি করে দিয়ে গেছে বিগত কিছু বছরে? ক্ষতি লাভ আমি বলতে পারবো না, কারণ আমি কোনো দিনই সেই বিষয়ের আশেপাশে ছিলাম না। ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি বলে আমি আমার
যে রাইট বা আমার যে কর্তব্য আমি সেগুলো করেছি, তবে সেটার সাথে আমার কাজের কোনো সম্পর্ককে আমি কখনো মার্জ করিনি। আমার কাজ ছিল, পলিটিক্যাল আমার ভিউজ, আমার যা করা দরকার টুয়ার্ডস আওয়ার নেশন, আমি সেটা সেইটুকুর অবধি আমারটা সীমাবদ্ধ। এবার সেটা ইন্ডাস্ট্রির ওপর কী হয়েছে না হয়েছে সেটা আমার আমার আর বলার কিছু বাকি নেই। সেটা সবাই জানে এবং সবাই সবার মতো করে জানে যে কী হচ্ছে না হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল। তবে কাজ এবং পলিটিক্সটাও তো একটা কাজ, তো সেটাও তো একটা প্রপার জব। কাজের মধ্যেও মানে ইন্ডাস্ট্রির মধ্যেও পলিটিক্স ছাড়া কিছু হয় না। তবে তো সব জায়গায় পলিটিক্স, কোন জায়গায়, আর পলিটিক্স ইজ সামথিং যেটা কোথাও গিয়ে আমরাও দেখতে ভালোবাসি। তাহলে বিগ বস বা তাহলে এগুলো চলতো না। সি, ওটা তো একটা মাইন্ড গেম, কিন্তু সেটাকে তুমি তোমার আরেকটা কাজের সাথে মার্চ করে সেটাকে ক্ষতি করতে পারো না। তুমি যদি ওটা ভালোভাবে করতে পারো, ডু ইট, গ্রেট। বাট যদি তুমি অ্যাক্টর হয়ে এসেছো এখানে, দিস ইজ ইয়োর ফার্স্ট জব, এইটাকে করো, তারপর ওটাকে করো। কিন্তু ওইটা মার্জ হয়ে গিয়ে এত মানুষের ক্ষতি লাভ মিলিয়ে মিশিয়ে এত কিছু হচ্ছে, তার মানে দুটো সেপারেট রাখলেই বেটার। এখন আমরা দেখতে পাই রিল থেকে কাস্টিং হয়, এটা নিয়ে কি বলতে চাইবে? সেটা নিয়ে কি বলবো, মানে যারা রিলে ভালো পারফর্ম করছে, যারা ভালো করছে, তাদের জন্য ডেফিনেটলি একটা খুব বড় রাস্তা খুলে যাচ্ছে। কিন্তু শুধু ওটা দেখেই ট্যালেন্ট বিচার করলে আবার সমস্যা আছে, শুধু ফলোয়ার দেখে ট্যালেন্ট বিচার করলেও সমস্যা আছে। যে 1 মিলিয়ন আছে আর যার হয়তো, আমি কথার কথা বলছি, 150 170K আছে, এইটা না যে সে প্রচণ্ড ভালো অ্যাক্টার আর এ একদমই এটা তো নয়, রাইট? সে নিশ্চয়ই এও তার অ্যাক্টিংয়ের ওপর কনসেন্ট্রেট করে, হয়তো এই দিকটার উপর বেশি করছে না। বাট এটাও এখন বলার জায়গা নেই, বিকজ দ্যাট ইজ অলসো আ সোর্স অফ ইনকাম ফর আস। তো সবাই চায় ভালো ব্র্যান্ডের সাথে কোল্যাব করতে, সবাই চায় ভালো করে নিজে শ্যুট করতে, নিজেকে দেখাতে, এবং কোথাও গিয়ে দ্যাটস পার্ট অফ আওয়ার জব। এবার সবসময় আমরা নালিশও করতে পারবো না, এটাকে ব্যালেন্স করতে হবে যে যাতে পার্টটাও করতে পারে এবং সেই চরিত্রের সাথে যথাযথ হতে পারে, আর ফাটিয়ে সোশ্যাল মিডিয়াতে স্লে করুক। আমি প্রচুর নাচের ভিডিও করি, আমার ভালো লাগে নাচের ভিডিও করতে, আমার নিজের এমনি বিউটি শটস নিতে ভালো লাগে। তো জাস্ট বিকজ অফ অ্যাক্টার আমি ওটা করবো না এটা না, আবার ওটাও এটার সাথে কোথাওভাবে কোরিলেট এখন হয়ে গেছে। তো আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যেটা বহুবার শুনেছি আমরা, যে ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয় না, সবটাই স্বেচ্ছায়। সেখান থেকে এরকমও বিষয় আসে যে এই যে কাজ আসছে বা কাজ মানে মানে তোমার কাছে কোনো অফার আসার পরেও সেটা তোমার আজকেও সাইন করছো, কালকে জানছো তুমি করছো না। সেখান থেকেই প্রশ্নটা রাখবো যে এই যে কম্প্রোমাইজ, এই বিষয়টা কি ইন্ডাস্ট্রিতে হয় নাকি এটা জাস্ট একটা রিউমার? কম্প্রোমাইজ তো লাইফে প্রত্যেক পদক্ষেপে মানুষকে করতে হয়। আমরা বলি আমরা করি না, আমরা দেখাই আমরা করি না, বাট কোথাও না কোথাও গিয়ে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। এবার সেটা তুমি তোমার পার্সোনাল লাইফে, এবার কম্প্রোমাইজ করে তুমি কি গেন করছো সেটা ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট, রাইট? এবার তুমি তোমার পার্সোনাল লাইফে কীভাবে তুমি তোমার বাড়িকে সামলাচ্ছ, কী কী কম্প্রোমাইজ করছো, সেটা একরকম। এবার কাজের জায়গায় আমি কম্প্রোমাইজের কথা যদি বলি, কাজের জায়গায় যে কম্প্রোমাইজটার কথা তুমি বলছো কোট আনকোট, সেই কম্প্রোমাইজটা একদম ইনিশিয়াল অফ মাই ক্যারিয়ার আই হ্যাভ সিন, বাট আই থিঙ্ক রাইট নাও আমি নিজেকে এমন একটা জায়গায়, টাচউড বাই গড গ্রেস, আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে পাই, সেখানে গিয়ে এইগুলো ইটস নট আ প্রবলেম, মানে এইগুলো আমাকে টাচ করবে না। কিন্তু বাট কোথাও গিয়ে এরকম হয় যে তুমি হয়তো অডিশন পাঠিয়েছো বা তুমি লুকসেট দিয়ে এসেছো বা অনেক কাজে হয়তো অনেক দূর এগিয়ে গেছে, বাট হঠাৎ করে তুমি দেখতে পেলে যে কাজটা তোমার কাছে এলো না, অ্যান্ড সেইটার জন্য গিয়ে তুমি সেই কম্প্রোমাইজটা করবে বা তুমি কি করবে? ফর মি ইটস নো, যেটা কপালে আছে সেটাই আসবে। তাই জন্য অনেক সময় অনেক কাজ পাই না, করি না, বসে থাকি, কিন্তু ইটস ওকে। বাট একদম যে নেই সেটা তো তুমি বলতে পারবে না। ইনিশিয়াল স্টেজের কথা বললে, মানে কি দেখেছো যদি বলা যায়? ইনিশিয়াল স্টেজে দেখেছি বলতে, যেটা সবাই কোথাও না কোথাও গিয়ে ফেস করে, যে তোমার ফটোশ্যুট, কেউ হয়তো ফটোশ্যুটের জন্য কেউ ডাকলো, বা একদম প্রথম যখন কাউকে কিচ্ছু চিনতাম না, তখন যদিও আমি টলিগঞ্জ থেকে, কিন্তু আমি অনেক মানে কাউকেই চিনতাম না, বিকজ আমার প্রফেশনের কেউ আমার ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তো আমি নিজেই তখন দেখতাম প্রচুর মেয়েদের
ডিফারেন্ট প্রস্তাব দেওয়া হতো, আমার কাছেও প্রচুর প্রস্তাব এসেছে এবং সেইগুলোকে কাটিয়ে দেন আমি একটা বিউটি প্যাজেন্টে যাই, তো আমার রাস্তাটা একটু ইজিয়ার হয়ে যায়। তো অপশানস সবসময় ছিল, ওই রাস্তাটা কীভাবে ইজিয়ার হয়ে যাবে সেই রাস্তাগুলো খুঁজতে থেকেছি এবং সেটাই খুঁজি, যে লোকে তোমার ব্যাপারে যা ইচ্ছা বলতে পারে, তোমার নিজের কাছে নিজের ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কিছু করো, তুমি কেন করছো, তুমি নিজেকে উত্তর দিতে পারো, তো দ্যাটস ইট। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। কীরকম চরিত্রের জন্য আজও তুমি ক্রেভ করো? আমি মানে এমন কিছু করতে চাইছি যেটার জন্য খাটতে চাই। আমি এমন চরিত্র করতে চাই যেটার জন্য রাতের একটু ঘুম উড়ে যাবে, যেটার জন্য আমি অনেকটা ওয়ার্কশপ করব, অনেকটা প্র্যাকটিস করব এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে নার্চার করে অডিয়েন্সের কাছে তুলে দেবো। কোনো ক্যারেক্টার পার্টিকুলার আমি বলছি না, তবে এরকম কিছু যেটা নিজের করা একটা ভীষণ শান্তি লাগে, বাও আমি এটা করতে পারলাম, যেরকম আমি আগে করার চেষ্টা করেছি। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভালো কিছু চরিত্র চাইছি, যে চরিত্রগুলো করে নিজের মনে হবে একটু অন্যরকম, যেরকমভাবে নিজেকে আগে কখনো এক্সপ্লোর করিনি। ট্রোলিংয়ের ভয় কোনোদিনও পেয়েছে? কারণ এখন দেখবে দর্শক যেমনি ভালো কমেন্টস করে, তারা কিন্তু ট্রোলিংটা বেশ জমিয়ে করে। দারুণ ট্রোলিং পড়িও তো আমরা, আই থিঙ্ক আমাদের সবারই পাস টাইমে ওটাই, আমরা সবাই সবার ট্রোলিং পড়ি। আমি অত ফেমাসই নই আমায় কেউ ট্রোল করবে না। আমি খুব একটা নিজের ট্রোলিং দেখিনি। হ্যাঁ, আমি যেটা দেখি আমাকে প্রচুর বডি শেম করে। বিয়ের পর 1.5 বছর হয়েছে আমার, জাস্ট আমি পুট অন করেছি অ্যান্ড আমি খুব খুশি। আমি নিজের বাড়িতে নিজে খেয়ে পুট অন করেছি। আর মানুষের শুধু পুট অন এই একটা কারণেও হয় না, হরমোনালস থাকে, অনেক মেয়েদের শরীর অনেক কিছুর মধ্যে দিয়ে যায়, তো করেছি। এখন আবার স্ট্রিক্ট ডায়েট করে নিজেকে একটা শেপে আনার চেষ্টা করছি। তো আই থিঙ্ক এই রোগা হওয়া, মোটা হওয়া, একনে আসা, একনে যাওয়া, এই স্ট্রাগলগুলো মাথার ভেতর সারাদিন সব সময় সবার চলতে থাকে, মেয়েদের স্পেশালি ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি। আর সেইগুলো নিয়ে লোকে যখন আমার কমেন্টে লেখে এই মোটা লাগছে, এই লাগছে, ওই লাগছে, ইটস ওকে, হ্যাঁ লাগছে, সো হোয়াট, তোমার দেখার নজর খারাপ, সো দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাইন। আর হ্যাঁ, ইফ আই এম হ্যাপি, হেলদি, লোকে দেখে যদি খারাপ লাগে সেটা আমার কিচ্ছু বলার নেই। একদম শেষ করবো, তোমার যারা দর্শক রয়েছে, যারা তোমাকে পর্দায় দেখতে ভালোবাসে এবং অপেক্ষা করছে কবে আবার ধারাবাহিক বা বড় পর্দায় তোমায় দেখতে পারবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? তাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছুদিন হয়তো আপনারা আমাকে দেখতে পাননি, তবে বিশ্বাস করুন আমারও সেই রকম ভালো একটা চরিত্র, যেটার ওয়েট আমিও করছি, আপনাদের কাছে নিয়ে আসতে চাই। তবে আপনারা যে এই আস্থা, ভরসা, বিশ্বাসটা রেখেছেন, এই হাতটা জাস্ট ধরে থাকবেন, হাতটা ছাড়বেন না, কারণ ডেফিনেটলি ফিরে আসবো, ভালো কাজ নিয়ে ফিরে আসবো। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা।